তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবচেয়ে প্রিয় ক্লাসে। আজকের ক্লাসটি হবে আমাদের জিকে জিএস এর ক্লাস নাম্বার 10। এর আগে আমরা 9টি ক্লাস করিয়েছি, তোমরা অবশ্যই জানো। যারা নতুন দর্শক তোমাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেক দিন রাত্রি 8টার সময় আমরা জিকে জিএস এর ক্লাস করিয়ে থাকি, যেগুলো তোমাদের আপকামিং টিটিএডিসি, সাবজোনাল এক্সাম, টিপিএসসি সিনিয়র কম্পিউটার, কম্বাইন এসএসসি, সিএসএল, এমটিএস, সিজিএল, হাইকোর্ট গ্রুপ ডি, পিওন ড্রাইভার, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতি এবং তাছাড়া তুমি যে এক্সামে বসতে যাচ্ছ না কেন, তোমাদের এক্সাম সিলেবাসে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিট হবে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। প্রত্যেক দিন তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং কোশ্চেনগুলো নোট করে নিতে চেষ্টা করবে, তাহলে দেখবে জিকে জিএসে তুমি 100% আনসার করতে পারবে। জিকে জিএস যদি তুমি 100% আনসার করো, অন্যান্য সাবজেক্টে যদি তুমি একটু উইকও থাকো, তাহলে তোমার কিন্তু ওই নাম্বারগুলো জিকে জিএস দিয়ে কভার হয়ে যাবে। ঠিক আছে, চলো। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা টিটিএসসি, এডিসি, সাবজোনাল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি, পিওন ড্রাইভার, রেলওয়ে টেকনিশিয়ান, কনস্টেবল, আরপিএফ, এসআই এবং নবোদয় বিদ্যালয় সমিতির প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। মনে রাখবে, এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে পরীক্ষায়। কর্মবার্তা অনলাইন নোট কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো। যদি না জেনে থাকো, লোকালিটি থেকে একটু খোঁজখবর নিয়ে নেবে। আমরা সবসময় নোটের উপরে, স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে গুরুত্ব দিয়ে থাকি, যেহেতু তোমরা ভালো থেকে ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, নোটগুলো নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ আকারে নিতে হবে টেলিগ্রামের মাধ্যমে। ঠিক আছে, চলো। তাছাড়া তোমাদের জন্য আরেকটি ইনফরমেশান, বিগ ইনফরমেশান, টিটিএডিসি সাবজোনাল এক্সামের জন্য শুধুমাত্র তোমাদের নোটসের উপর বিগ ডিসকাউন্টে আমরা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য, তোমরা যারা ম্যাক্সিমাম তো আমাদের থেকে নোট নিয়ে নিয়েছো, যারা নিতে পারোনি পয়সার সংকটের কারণে, ডিসকাউন্টটাকে ফায়দা উঠিয়ে তোমরা আমাদের নোটগুলো নাও, নিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এটা আমাদের উদ্দেশ্য। সুতরাং বিগ ডিসকাউন্ট চলছে টিটিএডিসি সাবজোনাল এক্সামের নোটের উপরে। অবশ্যই তোমরা নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বত শ্রেণী কোনটি? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বিগত বছরে 10-15 বছরে যে এক্সামে কোশ্চেনগুলো এসেছে, এইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আর আরেকটি কথা তোমাদেরকে বলবো, দেখো তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও। হ্যাঁ, কেন দেখো, ভিউ তুমি ক্লাসগুলোতে এত ইম্পর্টেন্ট করে ক্লাসগুলো করাচ্ছি, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপরে ভিউ কিন্তু এমন একটা আসছে না, কেন তোমরা শেয়ার করছো না? ভিউ না আসলে অ্যাকচুয়ালি ক্লাস রেগুলার দিতে এত একটা মোটিভেট হই না বা ভালো লাগে না আমার কাছে, ঠিক না? একটু ডিমোটিভেট হয়ে যায়। সুতরাং তোমরা একটু শেয়ার করো, একটু ভিউ আসুক ক্লাসগুলোতে, আরও ভালো থেকে ভালো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, চলো। নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বত শ্রেণী কোনটি? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে হিমালয়। হ্যাঁ, হিমালয় হলো ভারতের মধ্যে নবীনতম পর্বতশ্রেণী। নিম্নলিখিত যে পর্বতগুলো দেওয়া রয়েছে, আরাবল্লী, সাতপুরা এবং দূতাবেদা, এর মধ্যে নবীনতম পর্বতশ্রেণী হলো হিমালয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তোমাদের এটাও জানতে হবে, প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী। নবীনতম পর্বতশ্রেণী কোনটি? হিমালয়। প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? আরাবল্লী। ঠিক আছে, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করানো। ঠিক আছে, এবং এটা তোমাদের কোশ্চেন আসে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতশ্রেণী কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতশ্রেণী বা পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো গুরু শিখর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে যে ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী আরাবল্লী, এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গুরু শিখর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো। নেক্সট কোশ্চেনটা কি? 2 নাম্বার কোশ্চেন। কোন পাখি উড়তে পারে না? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলে জানো আশা করি। জবাব দাও। কোন পাখি উড়তে পারে না? কোন পাখি? ইয়েস, এমু পাখি। হ্যাঁ, এমু পাখি উড়তে পারে না। ঠিক আছে, যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন তোমরা ইংলিশ ভার্সনটা দেখে নেবে। এমু পাখি উড়তে পারে না। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাছাড়া তোমরা আরও একটু মনে রাখো যে পৃথিবীর সবচেয়ে বড় পাখি কোনটি? তোমাদের পরীক্ষায় আসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখি কোনটি? তাহলে উট পাখি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখি। নোট করে নাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলে সবচেয়ে ছোটো পাখি হলো হামিং বার্ড। ক্লিয়ার?
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখি কি? উট পাখি। সবচেয়ে ছোটো পাখি কি? হামিং বার্ড। কোন পাখি উঠতে পারে না? এমু পাখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো, ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। ঠিক আছে, তোমরা লাইক করতে কঞ্জুসি করো, লাইক করে দেবে, প্লিজ লাইক করে দেবে। হ্যাঁ, চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, মানব শরীরের রক্তে প্লাজমা কত শতাংশ থাকে? প্লাজমা কি থাকে? সঠিক উত্তর কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে 55%। মানব শরীরে রক্তে প্লাজমা কত শতাংশ থাকে? 55% থাকে, এবং বাকি যে 45% সেটা থাকে রক্তকণিকা। হ্যাঁ, রক্তকণিকা। ঠিক আছে, তাহলে প্লাজমা কত পার্সেন্ট থাকে? 55%। বাকি 45% থাকে কি? রক্তকণিকা। ঠিক আছে, চলো, আর মানব শরীরে তাহলে একজন মানে সুস্থ স্বাভাবিক যে ব্যক্তির শরীরে কত লিটার রক্ত পাওয়া যায় জানো তোমরা? ইয়েস, 5 থেকে 6। হ্যাঁ, অ্যাপ্রক্স 5 থেকে 6 লিটার। ঠিক আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত পাওয়া যায়। ঠিক আছে, আরেকটি কোশ্চেন এখান থেকে আসে যে রক্তের পিএইচের মান কত? রক্তের পিএইচের মান কত? তাহলে 7.4। ঠিক আছে, রক্তে পিএইচের মান কত? এই কোশ্চেনটা আসে 7.4। ঠিক আছে, পিএইচের ফুল ফর্ম তো জানো তোমরা, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, তাহলে 7.4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 4 নম্বর কোশ্চেন, আকবরের দরবারে সবচেয়ে প্রসিদ্ধ সঙ্গীতকার তানসেন এর মূল নাম কি? কি আকবরের দরবারে সবচেয়ে প্রসিদ্ধ সঙ্গীতকার কে? পেয়ে গেছি আমরা, তানসেন। আচ্ছা, এর মূল নাম কি, মানে এর সঠিক অরিজিনাল নামটা কি? পরবর্তী সময়ে ওনাকে তানসেন নাম দেওয়া হয়েছে আকবর দ্বারা, কিন্তু এর মূল নামটা কি? এর মূল নামটা হলো অ্যাকচুয়ালি এখানে গুষ্টপাল তানমুখ আমির খুরানা, কোনোটি নয়। অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? কোনোটি নয়, মানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এখানে দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমাদের তো জানতে হবে সঠিক নাম কি। সঠিক নাম হলো রামতনু পারে। হ্যাঁ, রামতনু পারে, রামতনু পারে। হ্যাঁ, এখানে অপশন নেই যেহেতু কোনোটি নয়, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। যদি অপশনে এটা থাকে তাহলে রামতনু পারে, তোমরা অপশন রাইট আনসার দেবে। ঠিক আছে, নামটা তাহলে জেনে নাও। আকবরের দরবারে সবচেয়ে প্রসিদ্ধ সঙ্গীতকার কে? তানসেন। এর মূল নাম কি? আসল নাম হলো রামতনু পারে। ঠিক আছে, অনেকবার অনেক কম এক্সামে আসে। ঠিক আছে, চলো আকবর। আচ্ছা, আকবরের জন্ম কত খ্রিস্টাব্দে হয়? এটা তোমাদের এক্সামে আসে। আকবরের জন্ম হয় 1542। ঠিক আছে, 1542। ঠিক আছে, এখান থেকে তোমাদের আকবরের উপরে আরেকটি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসে যে আকবরের শাসনকালকে কি বলা হয়? আকবরের শাসনকালকে কি বলা হয়? অ্যাকচুয়ালি আকবরের শাসনকালকে হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ, হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ। ঠিক আছে, হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আসে যে দিন ই ইলাহি ধর্মকে প্রতিষ্ঠা করেন, বা আকবর কোন ধর্ম প্রতিষ্ঠা করেন? তাহলে দিন ই ইলাহি। হ্যাঁ, দিন ই ইলাহি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দিন ই ইলাহি ধর্মকে প্রবর্তন করেন। তাহলে আকবর, বা যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে আকবর কোন ধর্ম প্রবর্তন করেন, তাহলে হবে দিন ই ইলাহি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসেছে এগুলো। ঠিক আছে, তোমাদের জন্য একদম 100% ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো যদি তোমরা সঠিকভাবে নোট করে নাও, সঠিকভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, একদম আমি বলেছি তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সঙ্গে আমাদের সাজেশানগুলো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে যাও। একদম তোমাদেরকে লিখিত পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। একদম যত টাফই হোক কোশ্চেন, তোমাদেরকে লিখিত পরীক্ষায় কেউ আটকাতে পারবে না, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, শুধু সাজেশান না, সাজেশান তো পড়বেই, নোটগুলো তো পড়বেই, সঙ্গে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। কেন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে আমি বলি। দেখো, নোটগুলো যখন আমি রেডি করি তখন পর্যন্ত তো আমার কাছে এতটুকু মানে ইম্পর্টেন্ট মনে হয়, আমি রেডি করে দিই। পরবর্তী সময়ে দেখো সকলেই কিন্তু দিন দিন আপগ্রেড হয়। পরবর্তী সময়ে অনেকটা মনে হয় যে হ্যাঁ, এই কোশ্চেনগুলো যদি নোটে ইনক্লুড করতাম তাহলে আচ্ছা হতো, ভালো হতো, এগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তাহলে এগুলো ম্যাক্সিমাম অনেকে নোট পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমাদের থেকে নোট ম্যাক্সিমাম নিয়ে নেয়। তাহলে যারা ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে, বাকি এগুলো যদি আমি পরবর্তী সময় নোটে ইনক্লুড করে দিই তাহলে ওরা তো আর পাবে না, তাহলে একটা বিগ মিস্টেক হবে। তাহলে আমি কী করি, এমনটা আমি করি না,
ওই কোশ্চেনগুলো আমি ক্লাসের মাধ্যমে করিয়ে দিই। সেজন্য তোমাদেরকে বলি ওই কোশ্চেনগুলো তোমাদেরা নোট করে নাও, তাহলে সকলে পেয়ে গেল যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করলো। সে কারণেই আমি বলি নোট প্লাস ক্লাস, নোট প্লাস ক্লাস, তোমাকে কেউ লিখিত পরীক্ষা আটকাতে পারবে না, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন কি 5 নাম্বার, মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? মানব শরীরে জেনারেল সায়েন্সের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে বড় হাড়, তারপরে সবচেয়ে ছোটো হাড়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফিমার, ঠিক আছে? ফিমার হলো মানব শরীরের সবচেয়ে বড় হাড়, ঠিক আছে? আচ্ছা, অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফিমার যে এটা মানে কোন জায়গায় থাকে মানব শরীরে জানো? এটা জাঙ্গের মধ্যে থাকে, জাঙ্গ। শুধু স্যার চলো, এটি মানব শরীরের জাঙ্গের মধ্যে থাকে, ঠিক আছে? চলো, আর সবচেয়ে ছোটো হাড় যদি বলে, ছোটো হাড় কোনটি? ছোটো হাড় হবে স্টেপিস, ঠিক আছে? স্টেপিস, এটি মানুষের কানের মধ্যে থাকে, ঠিক আছে? কানের মধ্যে স্টেপিসটা পাওয়া যায়, ঠিক আছে? কানের মধ্যে মনে রাখবে সর্বমোট 6টি হাড় থাকে, ঠিক আছে? 6টি হাড় থাকে, এক কানে 3টি, 3+3 অ্যাকচুয়ালি 3+3 যদি বলতে পারো 6টি, 3+3, হ্যাঁ, 6টি হাড় থাকে, 3টি করে, 3টি 6টি, ঠিক আছে? দুনো কানে মিলিয়ে, হ্যাঁ। তাহলে আমি এই কোশ্চেনটা নোট করে নাও, স্টেপিস সবচেয়ে মানুষের সবচেয়ে ছোটো হাড় হলো স্টেপিস, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মিস করলে চলবে না। চলো 6 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটা নিম্নে যে দেওয়া আছে, সাহিত্য উপন্যাস, সাহিত্য উপন্যাসের ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্ট করেছো একদম সঠিক, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তুমি আরও কিছু কোশ্চেন তুমি নোট করে নাও। যেমন ধরো যদি বলে সর্বোচ্চ যে সম্মান, ঠিক আছে, চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান কোনটি? চলচ্চিত্র জগতে দাদা সাহেব ফালকে পুরস্কার, হ্যাঁ, দাদা সাহেব ফালকে পুরস্কার হলো চলচ্চিত্র জগতে সবচেয়ে বড় সম্মান বা সবচেয়ে বড় পুরস্কার, ঠিক আছে? এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং খেলাধুলার ক্ষেত্রে যদি বলা হয় সর্বোচ্চ সম্মান, তাহলে রাজীব গান্ধী খেলরত্ন, হ্যাঁ, রাজীব গান্ধী খেলরত্ন পার্টিকুলার খেলাধুলার জন্য সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? মন্ত্রী কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু, হ্যাঁ, জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, ঠিক আছে? অপশন ডি হবে সঠিক উত্তর। যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, হ্যাঁ। ভারতের এই বিদেশ মন্ত্রীর সঙ্গে তো জানোই ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন জওহরলাল নেহেরু, ঠিক না? সঙ্গে বিদেশ মন্ত্রীও ছিলেন, কারণ প্রধানমন্ত্রী তো দেখো সকলে জানি ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু, হ্যাঁ। যদি মনে করো যে কোশ্চেনটা একটু টাফ করবে বা একটু ঘুরিয়ে ফিরে দেবে, তাহলে কিন্তু কোশ্চেনটা এইভাবে দেবে, ভারতের প্রথম বিদেশ মন্ত্রীকে, কনফিউজ হয়ে যাবে, ঠিক না? সুতরাং তোমাদের জানা দরকার, হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন কোশ্চেন একটু টাফ করে তখন এই কোশ্চেনগুলোকে এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। সুতরাং যারা ভালো পড়াশোনা করে বা ডিটেলসে করে তারাই কিন্তু সেগুলো আনসার করতে পারে, ঠিক আছে? সেগুলো আমরা সেই জন্য আমরা ক্লাসগুলো ডিটেলসে নিয়ে আসি, হ্যাঁ। কারণ দেখো নোটের মধ্যে তো সেই ডিটেলসটা পাবে না, ঠিক না? সম্ভব না, পসিবল না। তো সুতরাং ক্লাসগুলো সেই জন্য অ্যাটেন্ড করো। চলো 8 নম্বর কোশ্চেন, পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়? পুষ্কর মেলা, পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে আজমের, হ্যাঁ, আজমেরে পুষ্কর মেলার আয়োজন করা হয়। আজমের, আজমের কোথায় সকলে জানো? রাজস্থান, হ্যাঁ। আজমর হলো রাজস্থানে অবস্থিত, হ্যাঁ, রাজস্থানের আজমরে পুষ্কর মেলা আয়োজন করা হয়, ঠিক আছে? এ মনে রাখবে যে এই পুষ্কর মেলাটা এটা কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে বড় উটের মেলা, উট, হ্যাঁ, এখানে উট প্রদর্শন করা হয় বা উট এটা করা হয়, হ্যাঁ, সবচেয়ে বড় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় উটের মেলা হলো এটাই, হ্যাঁ। অ্যাকচুয়ালি বিশেষ করে এটা তুমি মোটামুটি ধরো অক্টোবর নভেম্বর মাসের দিকে এটা করা হয়, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ডিম উৎপাদন কোন রাজ্যে হয়? ডিম সবচেয়ে বেশি উৎপাদন কোন রাজ্যে হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি এই তোমার ডিম উৎপন্ন হয়, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ। ক্যাপিটাল সকলে জানি আমরা অমরাবতী, ঠিক না? অমরাবতী
আগে এটা একসঙ্গে ছিল, তারপরে তোমার 2014 সালে হয়, ইয়েস 2014 সালে এটা যে তেলেঙ্গানা থেকে এটাকে আলাদা করা হয়েছিল, ঠিক না, তেলেঙ্গানা থেকে এটাকে আলাদা করা হয়েছিল। এবং এটাই কিন্তু ভারতের মধ্যে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য, ঠিক আছে, মনে রাখবে ভাষার ভিত্তিতে সৃষ্ট ভারতের প্রথম রাজ্য কি, সেটা হবে তোমাদের এই অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। হরগোবিন্দ খুরানা নিম্নলিখিত কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? হরগোবিন্দ খুরানা নিম্নলিখিত কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? ইয়েস, সঠিক উত্তর যাবে চিকিৎসা বিজ্ঞানের জন্য। এই কোশ্চেনটা আসে চিকিৎসা বিজ্ঞানের জন্য, তিনি পেয়েছিলেন 1968 সালে। 1968 সালে চিকিৎসা বিজ্ঞানের জন্য হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন। নট এককে কি মাপা হয়? নট, KNOT, নট এককে কি মাপা হয়? অ্যাকচুয়ালি নট এককে মাপা হয় কি, জাহাজের গতিবেগ। হ্যাঁ, জাহাজের গতিবেগ মাপা হয় নট এককে, ঠিক আছে। তাহলে জাহাজের গতিবেগ কিসের দ্বারা মাপা হয়? নট একক দ্বারা জাহাজের গতিবেগ মাপা হয়, ঠিক আছে। চলো অপশন এতে আছে কি, জাহাজের সময়। জাহাজের সময় মাপা হয় ক্রোয়োমিটার যন্ত্র ব্যবহার করে, বা ক্রোয়োমিটার যন্ত্রের সাহায্যে জাহাজের সময় মাপা হয়। হ্যাঁ, এবং পরমাণুর আয়তন মাপা হয় কি, ফার্মি একক ব্যবহার করে। ফার্মি একক ব্যবহার করে পরমাণুর আয়তন মাপা হয়। এবং জলের গভীরতা মাপা হয়, এটা আমরা সকলে জানি, ফেদোমিটার যন্ত্র ব্যবহার করে। জলের গভীরতা ফেদোমিটার যন্ত্র ব্যবহার করে মাপা হয়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর। এসআই পদ্ধতিতে তাপের একক কি? কি এসআই? এসআই পদ্ধতিতে তাপের একক কি? তাহলে এসআই, সিজিএস, এফপিএস এগুলো আমাদের জানতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল। জুল, হ্যাঁ, এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে হলো ক্যালোরি। এটা আমরা সকলেই জানি ক্যালোরি। প্রশ্নটা যদি একটু টাফ করবে মনে করে বা ঘুরিয়ে টুরিয়ে দেবে, তাহলে কিন্তু এসআই পদ্ধতিতে তোমাদের আসতে পারে, ঠিক আছে। চলো জুল, হ্যাঁ, আর সিজিএসে ক্যালোরি। আর এফপিএসে কি? এফপিএসে হলো ব্রিটিশ থার্মাল একক। হ্যাঁ, ব্রিটিশ থার্মাল একক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। সূর্যের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? সূর্যের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পাইরোমিটার। হ্যাঁ, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে সূর্যের তাপমাত্রা মাপা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে। সূর্যের তাপমাত্রা, হ্যাঁ, এবং এই পাইরোমিটারের সাহায্যে কিন্তু উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। মনে রাখবে উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? পাইরোমিটার। সূর্যের তাপমাত্রা পাইরোমিটার, ঠিক আছে। চলো, আর উচ্চ তাপমাত্রা, তাহলে নিম্ন তাপমাত্রা এটাও তোমাদের জানা দরকার। নিম্ন তাপমাত্রা মাপা হয় ক্রোয়োমিটার। ক্রোয়োমিটার যন্ত্রের সাহায্যে নিম্ন তাপমাত্রা মাপা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে? মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে? কি অ্যাকচুয়ালি মায়োপিয়া যে রোগাক্রান্ত, এটা মায়োপিয়া রোগটা কি একটা অ্যাকচুয়ালি জানো তোমরা? যে মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি যিনি আক্রান্ত হবেন তিনি কি কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়, মানে কাছের যে জিনিসগুলো এগুলো স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের যে বস্তুগুলো এগুলো দেখতে পায় না, ঠিক আছে। এটা হলো মায়োপিয়া রোগ, ঠিক আছে। তাহলে যারাই এই মায়োপিয়া রোগে আক্রান্ত তারা কি লেন্স ব্যবহার করবে? তারা অবতল লেন্স ব্যবহার করবে, ঠিক আছে। অবতল লেন্স ব্যবহার করবে। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো সঠিক। আর আফ্রিকার মধ্যেই রয়েছে সাহারা মরুভূমি, ঠিক না, এটা আমরা সকলেই জানি, যেটা বিশ্বের মধ্যে বৃহত্তম মরুভূমি। বিশ্বের বৃহত্তম মরুভূমি কি? সাহারা মরুভূমি, ঠিক আছে। এটা আফ্রিকা মহাদেশেই অবস্থিত, এটা মনে রাখবে, ঠিক আছে। আমরা সকলেই জানি এটা, যাই হোক তারপরে রিমাইন্ড করে দিলাম। চলো আজকের ক্লাসে 15টি কোশ্চেন রেখেছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও। তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু সাপোর্ট প্রয়োজন কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর আবারও বলছি, তোমরা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADCর সাবজোনাল
অফিসারের ফুল সাজেশন গ্রেট অফারে চলছে, নিয়ে এটার ফায়দা উঠাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে পারবে। তাছাড়া টিটিএডিসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফুল কমপ্লিট সাজেশন জব ওরিয়েন্টেডের পার্টটা আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি। তোমাদের বারবারই বলছি, যারা নিতে চাও নিয়েছো, ম্যাক্সিমাম যারা নিতে চাও নিতে পারো। এসএসসি সিএসএল এমটিএস ফুল সাজেশন রয়েছে, হাইকোর্ট গ্রুপ ডি পিওন ড্রাইভারের ফুল সাজেশন রয়েছে, রেলওয়ে আরপিএফ কনস্টেবল এসআইয়ের ফুল সাজেশন রয়েছে, টেকনিশিয়ানের ফুল সাজেশন রয়েছে, নবোদয় বিদ্যালয় সমিতির ফুল সাজেশন রয়েছে। তোমরা যদি সাজেশনগুলো আমাদের থেকে নিয়ে পড়তে চাও বা ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষায়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আর আগের ক্লাসগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্ট রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখানে ভিজিট করে আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে।